28 বছরের তাকবীর কন্ট্রোল হারিয়ে 13 বছরের চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক। দ্বিতীয় পাঠ। নিশা বলে উঠল, ভাইয়া তুমি আমার দোষ দিও না, আমি তো তোমার ভয়ে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছি। আমি নিশাকে জিজ্ঞেস করলাম, এখন তোর পায়ে ব্যথা কমেছে? নিশা দাঁড়িয়ে বলে, আগের থেকে এখন পায়ে ব্যথা অনেকটা কমে গিয়েছে। আমার আম্মু বলল, আচ্ছা নিশা, তাহলে এখন শুয়ে পড়ো, আর তোমরাও যে যা রুমে চলে যাও। আর রাতের বেলায় নিশা তোমার কোনো সমস্যা হলে আমাদেরকে জানিও। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। হঠাৎ ঘুমের ঘরে বুঝতে পারলাম আমার রুমে কেউ ঢুকেছে। তারপর চোখ মেলে দেখলাম নিশা আমার ড্রেসিং টেবিলে ড্রয়ারের মধ্যে কিছু খুঁজছে। নিশা গায়ে হালকা হলুদ রঙের একটা শাড়ি পরা, মাথাটা নিচু করে ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ারের মধ্যে কিছু খুঁজতেছে। নিশার চুলগুলো লম্বা, প্রায় কোমরের রেশখানের পর্যন্ত। হঠাৎ দেখলাম নিশা দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় চুল ঠিক করছে। আমি নিশাকে ডাক দিয়ে বললাম, কিরে তুই আমার রুমে কি করতেছস? নিশা আমার দিকে ফিরে বলল, চাচি বলেছে আমি তোমার রুমে এসে যেন তোমাকে ঘুম থেকে ডেকে দেই। আমি নিশাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তুই ড্রেসিং টেবিলের সামনে কি করিস? চাচি বলেছে আপুর গায়ে হলুদের কিছু জিনিস নাকি তোমার রুমে রেখেছে, যার কারণে আমি ওগুলো খুঁজতেছিলাম, কিন্তু আমি তোমার রুমে কিছু খুঁজে পাইনি। আচ্ছা ভাইয়া, তুমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে তাড়াতাড়ি এসো। এই কথা বলে নেশা চলে গেল। নিশার নিচে যাওয়ার সাথে সাথে তাকবীরের আম্মু জিজ্ঞেস করলো, কিরে জিনিসগুলো পাইছিস? নিশা বলল, তাকবীর ভাইয়ার রুমে কিছু পাইনি চাচি। তাকবীরের আম্মু বলল, তাহলে মনে হয় জিনিসগুলো অন্য কোথাও রেখেছি। আর নিশা তাকবীরকে ঘুম থেকে ডেকে দিচ্ছ। নিশা বলে, হোম চাচি, ডেকে দিয়েছি তাকবীর ভাইয়াকে। এদিকে আমি ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। নিশা আমাকে দেখে তাড়াতাড়ি আমার কাছে এসে বলে, তাকবীর ভাইয়া তুমি এগুলা কি পরে এসেছো? আমি বললাম, কেন, তুই চোখে দেখিস না? নিশা বলে, হ্যাঁ আমি চোখে দেখি তো, তুমি একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরে চলে এসেছো। তাকবীর বলল, হ্যাঁ তো কি হয়েছে? নিশা তাকবীরকে বলল, যাও ভাইয়া উপরে গিয়ে সাদা কালার কোনো পাঞ্জাবি বা শার্ট পরে এসো। আজকে সকালবেলা বাড়ির সব ছেলেরা সাদা কালার পাঞ্জাবি পরবে, আর বিকেলে অনুষ্ঠানে তোমার কাপড় তোমার রুমের চাচি আম্মা পাঠিয়ে দেবে। এখন যাও ভাইয়া, গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো। এই কথা বলে নিশা ফুলের প্লেট নিয়ে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পর বাড়ির সকলে একা একা রেডি হয়ে নিচে চলে এলো। নিশা ভালো করে খেয়াল করে দেখলো তাকবীর ভাইয়া এখনো নিচে আসেনি। হঠাৎ নিশা চোখ সিঁড়ি দিয়ে গেল। তাকবীর একটা সাদা কালার শার্ট পরে নিচে নিচে নেমে এলো। এরকম সময় তাকবীরের বন্ধুরা বাসায় এলো। তাকবীর তার বন্ধুদের সাথে বাইরে বের হয়ে যায়। হঠাৎ তাকবীরের মোবাইলে মুন্তি কল দিয়ে বলল তাকে একটা রাজনৈতিক সমাবেশে যেতে হবে, যেখানে তাকবীরের বিপক্ষ দলের মানুষ এবং তাকবীরের দলের মানুষ উপস্থিত থাকবে। আর সেই সমাবেশে তাকবীরকে উপস্থিত থাকতে হবে 10টা বাজে। তারপর মন্ত্রী তাকবীরকে পরিবারের কথা জিজ্ঞাসা করলো। মন্ত্রী তাকবীরকে এর বাবার ছোটবেলার বন্ধু, যার কারণে তাকবীরের পরিবারের সাথে মন্ত্রীর পরিবারের খুব ভালো সম্পর্ক রয়েছে। তাকবীর মন্ত্রীর সাথে কলে কথা বলা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 9:20 বাজে। তাকবীর আর বাসায় না গিয়ে বন্ধুদের সাথে গাড়িতে করে সমাবেশের দিকে রওনা দিল।
তাকবীরের একটা খুব ভালো বন্ধু রয়েছে যার নাম হলো জিসাদ। জিসাদের সাথে তাকবীরের সম্পর্ক স্কুল থেকে অনেক ভালো। বর্তমানে তাকবীরের বাইরে ব্যবসাটা জিসাদের আব্বু সামলাচ্ছে। জিসাদ তাকবীরের গ্রুপে ছেলেদেরকে কল দিয়ে জানিয়ে দিল আসার জন্য। তাকবীর সমাবেশে যাওয়ার আগে তার গ্রুপে ছেলেদের সাথে এক জায়গায় দেখা করে। তাকবীর গ্রুপে ছেলেদেরকে বলে সমাবেশে কোনো না কোনো একটা ঝামেলা ঠিকই হবে, তোমরা সবাই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে, যে কোনো ঝামেলার যেন মুখোমুখি আমরা হতে পারি। তারপর তাকবীর, জিসাদ এবং গ্রুপের সকল মিলে সমাবেশের দিকে রওনা দিল। সমাবেশে যাওয়ার পর কিছু কথা কাটাকাটি হয় দুই গ্রুপে। তাকবীরের বিপক্ষে যে ছেলেটি দাঁড়িয়েছে তার নাম হলো জয়। আর ওখানে দুই গ্রুপে কথা কাটাকাটির মধ্যে জয় উঠে বলে, এখান থেকে বের হওয়ার পর তাকবীর গ্রুপে ভালো করে দেখে নেবে। জয়ের মুখে কথা শুনে তাকবীর একটা মুচকি হাসি দিল। তাকবীর তো জানতোই আগে থেকে কোনো না কোনো একটা ঝামেলা হবে এখানে, যার কারণে তাকবীর তার গ্রুপে আগে থেকে রেডি করে এনেছে। সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় জয়ের গ্রুপে একজন তাকবীরকে গ্রুপের একটা ছেলের মাথা ফাটিয়ে দেয়। তারপর শুরু হয়ে যায় দুই গ্রুপের মধ্যে তুমুল মারপিট। এর মধ্যে জয় তাকবীরকে ছুরি দিয়ে আক্রমণ করতে চায়। তাকবীর নিজেকে বাঁচাতে জয়ের মাথায় সজোরে একটা লাথি দিয়ে বাড়ি মারে, যার কারণে জয়ের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে জয়কে হসপিটালে ভর্তি করাতে নিয়ে যায় তাকবীর। ঠিক সে সময় নিশা তাকবীরকে অনেকগুলা কল দেয়, কিন্তু তাকবীর একটা কলও ধরে না। আর ধরবে বা কি করে? তাকবীর তো এখন জয়কে নিয়ে মেডিকেলে আসছে। এদিকে জয়ের পরিবার এবং তাকবীরের পরিবার খবর চলে গিয়েছে যে তাকবীর জয়ের মাথা ফাটিয়ে ফেলেছে। বর্তমানে জয় তাকবীর দুজনই মেডিকেলে আছে। তাকবীরের বাবা ও চাচা এই খবর পেয়ে তাড়াতাড়ি মেডিকেলে চলে গেল। তাকবীরের বাবা তাকবীরকে খবর না দিয়েই জয়ের কি হয়েছে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলো। এদিকে জয় বাবা এবং চাচার এসে তাকবীরের বাবার সাথে বাজে ব্যবহার করতে শুরু করলো। তাকবীর এগুলা দেখে জয়ের বাবার সাথে কথা কাটাকাটি করতে শুরু করলো। ঠিক ওই সময় তাকবীর জানতে পারলো ওই জয়ের সাথে তার চাচাতো বোন রিমার বিয়ে ঠিক হয়েছে। এই কথা জানতে পেরে তাকবীর একদম চুপ হয়ে গেল। এরকম সময় ডাক্তার এসে খবর দিল রোগীর তেমন বেশি কিছু হয়নি, শুধু মাথায় একটু আঘাত পাওয়ার জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণের মধ্যে রোগীর জ্ঞান ফিরে আসবে। এই কথা শুনে তাকবীর এর বাবা স্বস্তির নিঃশ্বাস নিল। তাকবীরের এর বাবা এবং চাচা বারবার জয়ের বাবার কাছে ক্ষমা চায় এবং তাকবীরকেও ক্ষমা চাইতে বলে। কিছুক্ষণ পর জয়ের জ্ঞান ফিরে আসে। এর মধ্যে তাকবীর জানতে পারে রিমা এবং জয় রিলেশন করত, যার কারণে জয়ের বাবা রিমার জন্য জয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। প্রথমত রিমার বাবা বিয়েতে রাজি ছিল না, মেয়ের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তাকবীর এর বাবা তাকবীরকে বলে সরি বলার জন্য জয়কে। ঠিক তখন জয়ের বাবা বলে ওঠেন, না বেয়াই সাহেব, আপনি কি বলেন? আপনারা আমার আত্মীয় হতে চলেছি। ওরা দুইজন তো একজন অন্যজনকে না চিনে ভুল করে ফেলেছে। এদিকে বারবার তাকবীরের বাবার মোবাইলে বাড়ি থেকে কল আসছে, যার কারণে তাকবীরের বাবা জয়ের বাবা থেকে বিদায় নিয়ে ওরা বাড়ির দিকে রওনা দিল। তাকবীর মেডিকেল থেকে বের হয়ে যাওয়ার পর
জয় বলে উঠল, তার বাবাকে ওদের কত বড় সাহস আমাদের সাথে ঝামেলা করতে আসে। জয়ের বাবা হেসে বলল, জয় একটু ধৈর্য ধর, রিমির সাথে তোর বিয়েটা আগে হয়নি, তারপর দেখিস ওদেরকে কিভাবে আঙুলের ইশারায় নাচায়।